আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। আর প্রথমেই যথারীতি শিরোনাম। ইংল্যান্ডে আবাসন সংকট নিরসনে ১.৫ মিলিয়ন বাড়ি নির্মাণ করতে চায় লেবার সরকার। পরিকল্পনা অবাস্তব বলছে বিভিন্ন কাউন্সিল। বার্মিংহামে নিযুক্ত সহকারী হাইকমিশনারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বললেন হাইকমিশনার। শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংকিং খাত, তথ্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির। এবং বাজেট পাশ করিয়ে অনাস্থা ভোটের ঝুঁকিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত। ইংল্যান্ডে হাউজিং সংকট সমাধানে লেবার সরকারের নেওয়া পরিকল্পনাকে অবাস্তব এবং উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে বিভিন্ন কাউন্সিল। সরকার চায় ২০২৯ সালের মধ্যে ১.৫ মিলিয়ন বাড়ি নির্মাণ করতে। প্রায় ৩১৭টি কাউন্সিল বলেছে সরকারের হাউজিং পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে। সরকার মনে করে বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলে হাউজিং সংকট নিরসনের পাশাপাশি অর্থনীতির চেহারাও বদলে যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন বাড়ি নির্মাণের জন্য জায়গা কেবল সরকার নয়, কাউন্সিলকেও খুঁজে বের করতে হবে। লেবার সরকারের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে নির্মাণ করবে ১.৫ মিলিয়ন বাড়ি। কিন্তু বেশিরভাগ কাউন্সিল বলছে সরকারের বাড়ি নির্মাণ পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে সরকার বাস্তবতা থেকে দূরে রয়েছে বলেও মন্তব্য করল তারা। কেবল কনজারভেটিভ নেতৃত্বাধীন কাউন্সিল নয়, লিবারেল ডেমোক্র্যাট এবং লেবার নেতৃত্বাধীন কাউন্সিলগুলোও সরকারের এই পরিকল্পনার সমালোচনা করেছে। ওয়েস্ট ল্যাঙ্কাশায়ারের এই কাউন্সিলর বললেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। I don't think the land is actually available here to build that much housing on, unless you were to go and build specifically on arable farmland. And I don't think that it matches the housing needs analysis that we've been doing. What would you say to the Prime Minister, the Deputy Prime Minister, who say, we've got to build, you're going to have to build, you've got to take your fair share? Very happy to take our fair share. It just won't be as high as possibly the new reforms we're suggesting. পুরো ইংল্যান্ডে হাউজিং সংকট বেড়েই চলেছে। এর মধ্যে নিউহাম, টাওয়ার হ্যামলেটস এবং ড্যাগেনহাম অন্যতম। সরকার এই সংকটকে স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থা বলে বিবেচনা করছে। সলফোর্ড কাউন্সিলের বাড়ির জন্য অপেক্ষায় আছে প্রায় ৭,০০০ পরিবার। সে চাহিদা পূরণে তৈরি হচ্ছে বাড়ি। কিন্তু লেবার কাউন্সিলের এই মেয়র বলছেন, সরকারের পরিকল্পনা টেকসই হবে না। For me, housing need is not just a numbers game. It's about looking at your housing waiting list. It's about looking at the impacts around homelessness and rough sleeping and building the homes that communities and residents need. Just empower us. Don't control this agenda from Westminster and Whitehall. পরিকল্পনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে প্ল্যানিং নিয়মের পরিবর্তন করেছে। বলছে এতে করে কাউন্সিলগুলো সহজে বাড়ি নির্মাণ করতে পারবে। বাড়ি নির্মাণ করতে হলে নির্ভর করতে হয় প্রাইভেট ডেভেলপারদের উপর। কাউন্সিলের দায়িত্ব কেবল অনুমতি দেয়া। অক্সফোর্ড কাউন্সিল সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে চায়, তবে প্রতিবন্ধকতার বিষয়েও আলোকপাত করলেন এই কাউন্সিলর। I mean, it isn't going to be easy because we don't have all of the building companies that we need. I totally get that. In some places it's going to be very difficult to actually get the houses built. But you have to have these ambitions. I mean, you have to aim high. লক্ষ্যমাত্রা থাকবে, আশাও থাকবে, কিন্তু প্রশ্ন সে আশা পূরণের সামর্থ্য কতটুকু আছে তা বিবেচনা করে দেখাও জরুরি। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আলিমুজ্জামানকে নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে নানা অভিযোগ উঠেছে। হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবে ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠলেও এসব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী হাইকমিশনার। কমিউনিটির অভিযোগগুলো নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের দুপর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানকে নিয়ে নানা অভিযোগ উঠেছে বার্মিংহামে বাংলাদেশি কমিউনিটিতে। বার্মিংহামে সহকারী হাইকমিশনার আলিমুজ্জামান ছিলেন দলীয় আনুগত্যের একটা উদাহরণ, এমনটাই বলছেন কমিউনিটির মানুষ। নির্মোহভাবে দায়িত্ব নয়, কমিউনিটির সকল সংগঠনের প্রতি সমান আচরণ নয়, বরং একটি নির্দিষ্ট দলের প্রতি একচুকা ছিলেন তিনি। এমনকি একটি গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে না পারায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মলিত পার্কে আন্তর্জাতিক স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্পটিও বাতিল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাল্টিপারপাসের চেয়ারম্যান হিসাবে এবং বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি হিসাবে এখানে আসার পর থেকেই আমি দেখেছি উনি
সবসময়ই আওয়ামী লীগ গেসা। আমি কয়েকবার দাওয়াত দিছি উনাকে বার্মিংহাম শহীদ মিনার কমিটিতে যাওয়ার জন্য এবং শহীদ মিনার কমিটির বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু উনি যান নাই। খুবই দুঃখজনক বার্মিংহাম হাই কমিশন যে পদক্ষেপ বিগত দিনগুলোতে নিয়েছিলেন, কমিউনিটিকে যেভাবে তারা অবহেলা করেছেন। আমি শুধু যে হাই কমিশন তাদেরকে দায়ী করব তা নয়, এজন্য পতিত যে স্বৈরাচার যারা ছিলেন তারাই আসলে এই হাই কমিশনকে তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। কমিউনিটির এসব অভিযোগ নিয়ে সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল এসকে জানান তার বিরুদ্ধে আনিত সব অভিযোগই মিথ্যা, আর বাংলাদেশ মিশনকে পার্টি অফিস বানানোরও কোনো সুযোগ নেই বলে তিনি জানান। প্রথম কথা হচ্ছে যে আপনাকে ধন্যবাদ যে আপনি খোলাখুলি আমাকে কিছু প্রশ্ন করেছেন। আমার মনে হয় এটি সবচেয়ে ভালো উত্তর, ভালো ব্যাপার। আমি যখন এখানে এসেছি তখন আমার প্রেডেসেসর ছিলেন নাজমুল ভাই, তার সম্পর্কে এই ধরনের কথা আমি শুনেছি। আমি জুলকারনাইন স্যার যিনি এখানে পাসপোর্ট চালু করেছিলেন তার সম্পর্কে আমি এই ধরনের কথা শুনেছি। কেন যেন আমার এটা মনে হয় যে এটা প্রথম কথা তথ্যপাত্র দিতে হবে। আওয়ামী লীগের অফিস বলতে কি বোঝায়, কেউ যদি এই কথা বলে থাকে উনি সত্য বলছেন না। জাতীয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অনেককেই দাওয়াত না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সব দলকে দাওয়াত দেওয়া হলেও অনেকেই আসতেন না। সব দলকে দাওয়াত দেওয়া হয়েছে যেটা আমাদের তালিকায় আমরা পেয়েছি। আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। যখন আমরা সাংবাদিকদের কে আমরা যখন দাওয়াত করেছি তখন কিন্তু বিভিন্ন আমাদের সামনে বলা হয়েছে যে উনি এই ঘরানার, উনি ওই ঘরানার, কিন্তু আমরা ওইটা দেখি নাই, আমরা প্রতিনিধিত্ব দেখেছি। আমরা দাওয়াত দিয়েছি ব্যালেন্স, কিন্তু অনেকে আসেননি। অর্থাৎ যারা দাওয়াত পেয়েছেন তাদের মধ্যে সেলফ সেন্সরশিপ ছিল, তারা হয়তো ওই অনুষ্ঠানটাকেই পছন্দ করেন না, এই জন্য আসেননি। অবশ্যই আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সংশোধন করতে হবে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। 2004 সালের 21শে অগস্টের আলোচিত গ্রেনেড হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে গত 15 বছর থেকে এই মামলায় হয়রানির শিকার হয়ে দেশে দেশে ফেরারি জীবন কাটিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হানিফ পরিবহনের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ। তিনি অভিযোগ করেছেন, এই মামলা থেকে খালাস পেতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। রায় তো অবশ্যই সুষ্ঠু বিচার পাইছি, অনেক ভালো লাগে, কিন্তু আমার কষ্ট আছে যে আজকে আমি বিগত 13 বছর বাইরে রইলাম, আমার ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে গেছিলাম, আমার মা বাপ মারা গেল, আমি দেখতে পারলাম না। এটা হলো আমার সবচেয়ে বড় কষ্ট। রোববার আলোচিত 21শে গ্রেনেড হামলা মামলা থেকে বেকসুর খালাস পেয়ে নিজের অনুভূতি এভাবে ব্যক্ত করেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এর আগে শনিবার প্রথমবারের মতো কোনো গণমাধ্যম চ্যানেলসের সাথে খোলামেলা কথা বলেন আলোচিত এই মামলা নিয়ে। হানিফ পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী হানিফ ভাই, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যে মামলার আসামি হয়ে ফেরারি হয়ে দেশ বিদেশে ঘুরছেন। তিনি ব্যাংকক থেকে শুরু করে বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন। দীর্ঘ 15 বছর থেকে দেশ ছাড়া। তাকে সেই মিথ্যা মামলায় হয়রানি সহ মিথ্যা মামলা থেকে খালাসের জন্য তাকে 20 কোটি টাকা তার কাছ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দাবি করেছিলেন, তিনি আমাদের জানিয়েছেন। চাইছিল ওই ইলেকশনের সময় কয়েকজন আমার টাকা চাইছিল, আওয়ামী লীগের এই পরে মন্ত্রী হয়েছিল যেমন কামরুল, ওই টাকা চাইছিল, আমি দেই নাই। ওইগুলো একটা ছিল, তখন চাইছিল 1 কোটি টাকার মতো। আর যখন মামলা রায় হবে তখন একজন চাইছিল আমার কাছে 20 কোটি টাকা, যে 20 কোটি টাকা দেন, আমরা মামলা এটা করে দেবো। তাও খালাস না, বলছিল যে 6-7 বছরের জেল দেবো, পরবর্তী পর্যায়ে যা খালাস করবো। তা আমি বলছি যে না, যদি খালাস হয় তাও আমি টাকা দেবো না। আমি তো যেহেতু মিথ্যা মামলা করছি, আমি তো অন্যায় করি নাই। আলোচিত 21শে গ্রেনেড হামলা মামলার এজাহার কিংবা 2 দফা চার্জশিটেও ব্যবসায়ী হানিফের নাম ছিল না। পরবর্তী সময়ে শুধুমাত্র ব্যবসায়ী ও পরিবহন নেতা হওয়ার কারণে এবং তার ভাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জেরে তাকে মিথ্যে মামলায় হয়রানি করা হয় বলে তিনি অভিযোগ করেন। আসামি করলো, ওই যে বলছিলাম যে আমি তো বাংলাদেশ বাস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম,
আর এরা তো দেখছেন যে পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় ওরা নিজেরাই গাড়ি বন্ধ করছে, বলছে শ্রমিকরা বন্ধ করছে, মালিকটা বন্ধ করছে। এগুলো করতে পারতো না, আমি যদি দেশে থাকতাম তাহলে এগুলো করতে পারতো না। এই জন্যই ওরা আগেই থেকেই ম্যাকিং করে আমার দেশ থেকে বিতরণ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 15 বছরে পলাতক আসামি হিসেবে ব্যাংকক, ইংল্যান্ডে ফেরারি জীবন কাটিয়েছেন। আর এর সুবাদে তার পরিবারকে হয়রানির পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ অর্থাৎ হানিফ পরিবহনের বাসকে রাস্তায় পর্যন্ত হামলা মামলা করা হয়েছে। আমরা খুব একটা সুবিধা পাইনি। এই যে গাড়ি ছিল আগে এই 1000-1200 মতো, এখন হচ্ছে 550 মতো। আস্তে আস্তে কমায় দিচ্ছি, কারণ তখন আমাদের হয়রানি করছে, বিভিন্ন কাউন্টারে যা হয়রানি করছে। রোড পারমিট আটকে রাখতো যে এই সাইডে রোড পারমিট দিতে পারবো না, মহাখালীতে আমার গাড়ি চলতে পারতো না, সার্জেন্ট দিয়ে কেস করাইতো। তবে 21 গ্রেনেড হামলার ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন এই ব্যবসায়ী। এই ঘটনা তো নিন্দা জানাই, আমরা তো অবশ্যই নিন্দা জানাই যে ঘটনাটা যে ঘটছে। তবে ঘটনাটা আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হওয়ার পর এগুলা যারা যারা করছে তাদের সাজা হোক, এটা আমরা চাই। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যতম আসামি ছিলেন বিএনপির তারেক রহমান, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবরসহ আরও অনেকে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন। এদিকে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় চিহ্নিত আত্মস্বীকৃত আসামিসহ তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়ার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার। পূর্ব লন্ডনের হ্যাসেল স্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মাসরুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, আনসারুল হক, সার্ব আলী ও আসম মেজবা সহ আরও অনেকে। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি করে বক্তারা আদালতের দেওয়া রায়কে মিথ্যাচার আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে 21 আগস্ট গ্রেনেড হামলার দায়ে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ আব্দুল সালাম পিন্টু, মুফতি হান্নান সহ জঙ্গিরা হাওয়া ভবনে বসেই সেদিন আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দকে হত্যার জন্য যে মাস্টার প্ল্যান করেছিল, আল্লাহ তাআলার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় নেত্রী সেদিন বেঁচে গিয়েছিলেন। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার চেষ্টা করা হয়েছে হত্যার জন্য, এবং সেই 21 বছরে প্রায় 21 বার কুটানাপাড়া থেকে চট্টগ্রাম লালদিঘির ময়দান সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংকিং খাত। অনুদ্ধারকৃত মন্দ ঋণ দিয়ে 24টি পদ্মা সেতু এবং 14টি মেট্রো রেল করা যেত, এমন তথ্য দিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সরকারি ব্যয় 40% পর্যন্ত অর্থ তছরুফের তথ্য দিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, চুরি দুর্নীতিতে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরও ছাপিয়ে গেছেন আমলারা। বিস্তারিত রিপোর্টে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিগত সরকারের 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এই সংক্রান্ত কমিটি। এর প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চোর ধরা তাদের কাজ নয়, কিভাবে চুরি হয়েছে সেটাই তুলে এনেছেন শ্বেতপত্র কমিটি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। গেল 15 বছরে প্রতি বছর গড়ে $1,80,000 কোটি পাচারের তথ্য জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পাচারের টাকায় দুবাইতে 532টি বাড়ি ছাড়াও বিভিন্ন দেশে গড়ে তোলা হয়েছে সেকেন্ড হোম। এসব কাজে কে কার চেয়ে এগিয়ে ছিল সেই তথ্য দেন ডক্টর দেবপ্রিয়। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা, এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে 53% মানুষ যখন সরকারের পতন চাইছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে নিয়েছেন তার বাজেট বিল।
এর মধ্য দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ারই ঝুঁকি নিয়েছেন। বিরোধী দলগুলো এখন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে উদ্যত হবে এবং তা হতে পারে বুধবার নাগাদ। অনাস্থা ভোট হলে বার্নিয়ের সংখ্যালঘু সরকারের তাতে টিকে যাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ পতন ঘটতে পারে সরকারের। প্রস্তাবিত বাজেটের লক্ষ্য হল ৬,০০০ কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কাটছাট করে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে ৬৭% মানুষ এই বাজেটের বিরোধিতা করেছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়া ও রাশিয়ার জঙ্গি বিমানের তীব্র বোমাবর্ষণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। সোমবার বিদ্রোহীদের উদ্ধারকারী পরিষেবা হোয়াইট হেলমেটস এই তথ্য জানিয়েছে। সিরিয়ার সামরিক সূত্রগুলো জানায় রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধিকৃত শহর ইদলিবে রাশিয়া ও সিরীয় জঙ্গি বিমানগুলো আঘাত হানে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলেপ্পো শহরে ঢুকে পড়া বিদ্রোহীদের গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় জানানোর পর এসব বিমান হামলা চালানো হয়। সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে তারা সম্প্রতি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি ছোট শহর পুনর্দখল করেছে। বাকি সংবাদগুলো নিয়ে আসছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন।